প্রিয় শিক্ষার্থীরা, করোনা হেরে যাক, মানুষ জিতে যাক, এই স্লোগানকে সামনে রেখে এবং তোমাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, বিগত কয়েকটা ক্লাসে আমরা তোমাদের যে কাব্যাংশ বিভীষণের প্রতি মেঘনাদ এই অংশটি পাঠ্য করা হয়েছে। তার প্রেক্ষাপট জানবার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি। কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সম্মুখ জানানোর চেষ্টা করেছি। তার প্রতিভা, তার সাহিত্যকর্ম নিয়ে জানানোর চেষ্টা করেছি। এক পর্বে আমি হয়তো তোমাদেরকে এরকমটিও বলেছি, বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ। আর এই মহাকাব্যের কারণেই মধুসূদন দত্তকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আখ্যা দেওয়া হয়, মহাকবি নামে তাকে আখ্যায়িত করা হয়। বাংলা সাহিত্যের একমাত্র যে সার্থক মহাকাব্যটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচনা করলেন, সে মহাকাব্যটি 9টি স্বর্গে বিন্যস্ত ছিল। এই 9টি স্বর্গের ভিতরে ষষ্ঠ স্বর্গ, যার নামকরণ করা হয়েছিল বধ, তোমাদের পাঠ্য হিসাবে যে কাব্যাংশটুকু এখানে তুলে দেওয়া হয়েছে, সেই কাব্যাংশটুকু ষষ্ঠ স্বর্গের মেঘনাদ বধ মহাকাব্যের ষষ্ঠ স্বর্গের বধ পর্ব থেকে এখানে সংকলন করা হয়েছে। আমি এখন কবিতার আলোচনা শুরু করব। তোমরা সবাই তোমাদের পাঠ্য বই এবং কবিতাটা নিয়ে বসো। আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করছি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অনেকক্ষণ পরে, অর্থাৎ নিকুম্বিলার যজ্ঞাগার থেকে বের হয়ে এসে আমাদের মেঘনাদ যখন দেখলেন তার কাকা বিভীষণ সেই যজ্ঞাগারের দ্বারে দাঁড়িয়ে আছে, তখন তার আর বুঝতে বাকি রইল না যে কিভাবে এই চণ্ডাল লক্ষণ এখানে এসে প্রবেশ করেছে। তাই লক্ষণের সঙ্গে কথোপকথন শেষে তার কাকার সঙ্গে তার কথোপকথন হচ্ছে এবং সে কথোপকথনের যে অংশ এখানে সেটাই তুলে ধরা হয়েছে। এতক্ষণ পরে অরিন্দম, অরি অর্থ হলো শত্রু, অরিন্দম অরি বা শত্রুকে দমন করার ক্ষমতা আছে যার, এখানে অরিন্দম বলতে মেঘনাদকেই বোঝানো হচ্ছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা এই কাব্যাংশের ভিতরে, এই অংশটুকুর ভিতরে মেঘনাদকে কয়েকটা নামেই তাকে আমরা এখানে পাব, তার পরিচিতি লাভ করব। তার ভিতরে একটা হচ্ছে অরিন্দম। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে আমাদের মেঘনাদ বা অরিন্দম তিনি বললেন, জানিনু কেমনে আসি, জানিনু আমি জানতে পারলাম, কেমনে আসি কিভাবে এসে লক্ষণ পশিল, রামানুজ লক্ষণ এখানে এসে প্রবেশ করেছে রক্ষপুরে, এই রাক্ষসপুরীতে এসে কিভাবে রামের ভাই প্রবেশ করেছে রক্ষপুরীতে বা রাক্ষসদের পুরীতে, সে কথা আমি এখন জানতে পারলাম। হায় তা তো, হে কাকা, উচিত কি তব এ কাজ, আমার পিতৃতুল্য কাকা, তুমি যে কাজটি করেছ, এই কাজটি করা তোমার কি উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, তুমি একবার স্মরণ করো, তুমি একবার মনে করে দেখো,
নিকষা তোমার মা, যিনি সমাজে সতী হিসেবে আখ্যা পেয়েছেন, সেই সতী রমণী হচ্ছে তোমার মাতা, তোমার জননী। সহোদর রক্ষশ্রেষ্ঠ, সহোদর একই মায়ের গর্ভজাত সন্তান যারা, অর্থাৎ একই উদরে যাদের জন্ম, তাদেরকে বলা হয় সহোদর। সহোদর রক্ষশ্রেষ্ঠ, তোমার সহোদর লঙ্কাধিপতি রাক্ষস রাজা রাবণ রক্ষশ্রেষ্ঠ, সে রাক্ষসকুলের শ্রেষ্ঠ, রাক্ষসকুলের প্রধান। সূরি শম্ভুনিভ কুম্ভকর্ণ, সূরি শম্ভুনিভ, ত্রিশূল হাতে যে মহাদেব থাকেন, সেই মহাদেবের মতো আর এক ভাই তোমার আছে, তোমার আর এক সহোদর আছে, কুম্ভকর্ণ। এই কুম্ভকর্ণ সম্পর্কে অনেক কথাই প্রচলিত আছে। আমরা অনেক ঘটনা, অনেক কাহিনী এই কুম্ভকর্ণ সম্পর্কে জানতে পারি। তার নাম সম্পর্কে যদি একটু বলবার চেষ্টা করি, তাহলে এরকমটি বলা যায়, কুম্ভ, কুম্ভ অর্থ হচ্ছে কলস, আর কর্ণ অর্থ কান। কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ এর শাব্দিক অর্থ হলো যার কর্ণ বা কান হচ্ছে কুম্ভ বা কলসের মতো। এই কুম্ভকর্ণ সম্পর্কে আমরা এমনটিও শুনতে পাই, কুম্ভকর্ণ নাকি বছরে 6 মাস তিনি ঘুমাতেন আর 6 মাস জেগে থাকতেন। যদি কোনো কারণবশত সেই ঘুমন্ত 6 মাসের ভিতরে তাকে জাগাবার প্রয়োজন হতো, তাহলে সহজে তাকে কিন্তু জাগানো যেত না। তাকে জাগানোর জন্য অনেকগুলো হাতি নিয়ে আসতে হতো। সেই হাতিগুলো তার কানের কাছে এসে শব্দ করত, প্রচণ্ড শব্দ করত। সেই শব্দ শুনে কুম্ভকর্ণের ঘুম ভাঙলেও ভাঙতে পারত। যার কারণে আমরা এরকমটিও কিন্তু অনেককে বলে থাকি, যারা একটু বেশি ঘুমায়, যারা অনেক ঘুমায়, তাদেরকে আমরা বলি কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছ। আসলে কুম্ভকর্ণের ঘুম মানে যাদের ঘুম সহজে ভাঙে না। সেই কুম্ভকর্ণ যে শূলী শম্ভুনিভ সম, সে হচ্ছে তোমার সহোদর। তুমি একবার স্মরণ করো, এরকম একটা বড় বংশে, মহৎকুলে তুমি জন্মগ্রহণ করেছ। ভ্রাতৃপুত্র, তোমার ভাইয়ের পুত্র বাসব বিজয়ী। বাসব, বাসব হচ্ছে স্বর্গের যে দেবতারা আছেন, সেই দেবতাদের ভিতরে যিনি রাজা, দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্রকে এইখানে বাসব হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে। বাসব বিজয়ী, তাহলে সে বাসব্যকে যুদ্ধে যিনি জয়লাভ করেছিলেন, অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত যুদ্ধে জয়লাভ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন বাসব বিজয়ী। অর্থাৎ বাসব বিজয়ী বলতে এখানে মেঘনাদকেই বোঝানো হচ্ছে। তাহলে মেঘনাদের আর একটা নাম হচ্ছে বাসব বিজয়ী। তাহলে তোমার ভ্রাতৃপুত্র, তোমার ভাইপো দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত যুদ্ধে পরাস্ত করার ক্ষমতা রাখে এহেন মহাবীর তোমার ভ্রাতৃপুত্র মেঘনাদ, তোমার ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। নিজ গৃহ পথ, নিজের গৃহে প্রবেশের পথ, তা তো হে কাকা দেখাও তস্করে। তস্কর মানে কি? তস্কর মানে হচ্ছে চোর। যে চোর অন্যের গৃহে প্রবেশ করে অন্যের ধন নিয়ে যে পালিয়ে যায়, সেই তো তস্কর, সেই তো চোর। আমার গৃহে কি আছে, আমার ঘরে কি আছে, সেটা তো আমারই সব থেকে বেশি ভালো জানবার কথা, চোরের তো জানবার কথা নয়। কিন্তু ওই চোরকে যদি আমার ঘরে প্রবেশের পথটি আমি দেখিয়ে দেই,
আমার ঘরে কোন জায়গায় কী আছে সে খবরটি যদি আমি তাকে দিয়ে দেই, তাহলে চোরের পক্ষে ওই ঘরে প্রবেশ করা এবং ওই ঘরের ভিতরে যা কিছু আছে সেগুলো নিয়ে পালিয়ে যাওয়া তার পক্ষে কিন্তু খুবই সহজ হয়ে যায়। এই জন্য মেঘনাদ বলছে, অরিন্দম বলছে, নিজেও গৃহপথ তা তো দেখাও তস্করে। নিজের গৃহে প্রবেশের পথ তুমি চোরকে দেখিয়ে দিলে। এখানে তস্কর বলতে মূলত লক্ষণকেই উদ্দেশ্য করে কথাটি বলা হচ্ছে। লক্ষণ যে মেঘনাদের সে নিকুম্ভিলা যজ্ঞাকারে প্রবেশ করেছে, এই প্রবেশের জন্য তাকে তস্কর হিসেবে, চোর হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। চণ্ডাল, চণ্ডাল অর্থ কী? চণ্ডাল অর্থ হচ্ছে নিচু জাতি, যারা সমাজে অস্পৃশ্য, সকলে তাদের সঙ্গে মিশতে চায় না, এরকম একটা জাতি, এরকম একটা সম্প্রদায় হচ্ছে চণ্ডাল, নিচু জাতি। চণ্ডালে বসাও আনি, তুমি এরকম একটা নিচু জাতিকে এনে বসালে। কোথায় বসালে? রাজার আলয়ে। আলয়, আলয় অর্থ কী? আলয় অর্থ হলো নিবাস, আলয় অর্থ হলো বাড়ি, আলয় অর্থ হলো বসবাসের জায়গা। তাহলে রাজারা যেখানে বসবাস করে সেই রাজপুরীতে এনে তুমি লক্ষণের মতো একটা চণ্ডালকে বসালে। এহেন কর্ম করা তোমার কখনো উচিত হয়নি, এহেন কাজ করা তোমার কখনো উচিত হয়নি কাকা। কিন্তু নাহি গঞ্জিত মা, কিন্তু হে কাকা, আমি তোমাকে গঞ্জনা করব না, আমি তোমাকে তিরস্কার করব না, আমি তোমাকে অপমাননা করব না। গুরুজন তুমি, তুমি আমার গুরুজন, পিতৃতুল্য, তুমি আমার পিতার সম। আমি পিতাকে যেমন শ্রদ্ধা করি, আমি আমার পিতাকে যেমন ভক্তি করি, আমি আমার পিতাকে যেমন ভালোবাসি, তোমাকেও আমি ঠিক সেরূপ ভালোবাসি, সেরূপ শ্রদ্ধা করি, যার কারণে আমি তোমাকে গঞ্জনা করব না। কিন্তু যে কাজটি তুমি করেছ, যে কর্মটি তুমি করেছ, সেই কাজটি করা তোমার উচিত হয়েছে কি না তুমি আর একবার শান্ত মস্তিষ্কে, ধীর মস্তিষ্কে একটু চিন্তা করো, একটু ভাবো, আসলে এহেন কর্ম করা তোমার উচিত হয়েছে কি না। লক্ষণকে আমার এই নিকুম্ভিলা যজ্ঞাকার পর্যন্ত নিয়ে আসা তোমার উচিত হয়েছে কি না। কোন কুলে তুমি জন্মগ্রহণ করেছ, সেই কুল উপযোগী, সেই বংশ উপযোগী কাজ তুমি করেছ কিনা, এটা তুমি একটু চিন্তা করো। এরকম কিছু প্রশ্ন, এরকম কিছু জিজ্ঞাসা আমাদের মেঘনাদ, আমাদের অরিন্দম, আমাদের বাসব বিজয়ী মেঘনাদ তার কাকা বিভীষণের উদ্দেশ্যে ছুড়ে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন আমরা কাব্যাংশের পরবর্তী অংশ আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই নিরাপদে থাকো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো, সবাই সুস্থ থাকো। ধন্যবাদ।